আজকে আমরা আলোচনা করব যুক্তিবিদ্যার প্রথম পত্রের চতুর্থ চ্যাপ্টার বিধেয়ক নিয়ে। বিধেয়ক শব্দটি তোমরা আগেও শুনেছ। বিধেয় শব্দটির সঙ্গে সবচেয়ে বেশি পরিচিত উদ্দেশ্য এবং বিধেয় পদ থেকেই আসলে বিধেয়কের যে বিধেয়ক সম্পর্ক হিসেবে আছে। তো সহজ ভাষায় বুঝলে বিধেয়ক মূলত উদ্দেশ্য পদ এবং বিধেয় পদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা দৃশ্যমান নয়, সেই সম্পর্কটা আপাতত দৃষ্টিতে আমরা লিখিতভাবে দেখতে পারি না, কিন্তু এই সম্পর্কটা গঠিত হয়। সেই সম্পর্ক নিয়ে প্রথম দিকে যারা দার্শনিক কাজ করেন এরিস্টটল। সো গ্রিক দার্শনিক এরিস্টটলের নাম সবার কাছে পরিচিত এই কারণে যে আমাদের জীবনে সবচেয়ে বেশি এরিস্টটলের ব্যবহার দেখা যায়। বিশেষ করে মানবিক শাখায় এরিস্টটলের যুক্তিবিদ্যা সহ শুরু করে এরকম কোনো শাখা নাই যেগুলোতে এরিস্টটল যায় না। সাহিত্য থেকে শুরু করে মোটামুটি সব জায়গায় এরিস্টটলের বিচরণ ছিল। সো গ্রিক দার্শনিক সক্রেটিস শিষ্য প্লেটো শিষ্য এরিস্টটল, সেই নবরাষ্ট্র থেকে এরিস্টটলের আসা। সো এরিস্টটল বিধেয়ককে 4 ভাগে ভাগ করেন। 4 প্রকার বিধেয়ক থাকতে পারে। যুক্তিবাক্যে 4 প্রকার বিধেয়ক থাকতে পারে। যুক্তিবাক্যে ইংরেজি হচ্ছে প্রপোজিশন। সো যুক্তিবাক্যে 4 প্রকার বিধেয়ক থাকতে পারে। 4 প্রকার বইয়ে তোমরা দেখবে 4 প্রকার বিধেয়কের মধ্যে সংজ্ঞা, জাতি, উপলক্ষণ, অবান্তর লক্ষণ, এই 4 প্রকার বিধেয়ক দেখা যায় এরিস্টটলের পরবর্তীতে পরফিরি সেই বিধেয়ককে 5 প্রকার বলেছে। 5 প্রকার বিধেয়কের মধ্যে যুক্তিবিদ এরিস্টটল বা দার্শনিক এরিস্টটল যাই বলো না কেন, তো তার 4 প্রকারের মধ্যে তিনটা অন্তর্ভুক্ত ছিল। তো পরফিরির মধ্যে 5 প্রকার বিধেয়ক। এখন 5 প্রকার আমরা দেখতেছি, বিস্তারিত যাব। 5 প্রকার জাতি, উপজাতি, উপলক্ষণ, লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। সো এই হলো 5 প্রকার বিধেয়ক। এখন 5 প্রকার বিধেয়কের মধ্যে আমরা দেখব আসলে এই বিধেয়কগুলা কেউ উদ্দেশ্য পদ এবং বিধেয় পদের মধ্যে কাজ করে। আমরা যদি দেখি উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ, সকল মানুষ হয় প্রাণী। এখন কিছু মানুষ হয় ছাত্রী দেওয়া যায়। যাই হোক, তোমরা যারা বাংলা সাহিত্য বা বাংলা বিষয়গুলো নিয়ে মোটামুটি দক্ষতা আছে, যেহেতু তোমরা মানবিক শাখায় পড়ছো, সো এই বিষয়গুলোতে তোমাদের দক্ষতা থাকতে হবে। বিশেষ করে আমাদের আগে কিন্তু আমরা যখন 2012-13 সালের দিকে আমরা পড়াশোনা করছিলাম, তখন কিন্তু আমরা ছাত্রী শব্দটা বেশি ব্যবহার করছি, কিন্তু ইদানিং সময়ে শিক্ষার্থী শব্দটা ব্যবহার প্রচলন হয়েছে। এটার পিছনে অনেক ব্যাকগ্রাউন্ডের কারণে থাকতে পারে। যাই হোক, এটা নিয়ে আমরা আলোচনা করব না। বিশেষ করে যারা বাংলাদেশের ভালো মানের দার্শনিক বলতে পারো বা সাহিত্য বিশারদ চিন্তক আছে, তারা এই বিষয়টা নিয়ে একটু কনসার্ন, সেটা তোমরা ধীরে ধীরে জেনে নেবে। যাই হোক, তো ছাত্রছাত্রী দিলাম আমি। এখন বিধেয়ক আসলে কি? বিধেয়ক হচ্ছে উদ্দেশ্য পদ এবং বিধেয় পদের মধ্যে সম্পর্ক। এই দুইটা যুক্তিবাক্যে উদ্দেশ্য পদ কি? সকল মানুষ হলো উদ্দেশ্য পদ, আর প্রাণী হচ্ছে এখানে বিধেয়ক। সো দ্বিতীয় যুক্তিবাক্যে আমরা যদি দেখি, দ্বিতীয় যুক্তিবাক্যে কিছু মানুষ হয় ছাত্রছাত্রী। কিছু মানুষ হচ্ছে উদ্দেশ্য পদ, ছাত্রছাত্রী হচ্ছে বিধেয় পদ। মাঝখানে আছে কোপুলা বা সংযোজক। আরেকটা জিনিস মনে রাখবা, শুধুমাত্র হারসূচক যুক্তিগুলো মানে হচ্ছে সদর্থক যুক্তিবাক্যে বিধেয়ক থাকে। শুধুমাত্র সদর্থক যুক্তিবাক্যে বিধেয়ক থাকে। যদি কোনো যুক্তিবাক্যে তাকে কিছু মানুষ নয় ছাত্রছাত্রী, তাহলে সেটি কিন্তু বিধেয়কের মধ্যে পড়বে না। বিধেয়ক জিনিসটা হচ্ছে যে স্বীকার করে যে সম্পর্ক আছে। তো নেতিবাচক বা নঅর্থক যে যুক্তিবাক্যগুলো আছে, যুক্তিবিদ্যায় নঅর্থক শব্দটা ব্যবহার করতে হবে। তো নঅর্থক যুক্তিবাক্যে কিন্তু আসলে উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সম্পর্ক স্বীকার করা হয় না। নয় বলতে
যেমন সবকিছু যেমন রহিম নয় সাহসী। এখন রহিমের যে গুণ সাহসী, সেই গুণটা আসলে নেই, নয় অর্থে ব্যবহৃত হয়েছে, তাহলে রহিম আর সাহসীর মধ্যে কোনো সম্পর্ক নেই। এখন হয় বলে সম্পর্ক আছে। যাই হোক, সো বিধেয়ক আসলে সম্পর্ক বোঝায়। কি রকমের সম্পর্ক? সেই সম্পর্কের মধ্যে থাকতে পারে জাতি, উপজাতি, লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। এখন আমি জাতি থেকে শুরু করি। তো জাতি থেকে শুরু করলে সকল মানুষ হয় প্রাণী। এখন আমরা আগের চ্যাপ্টারে পড়ছিলাম যে জীব, জীব থেকে প্রাণী, প্রাণী থেকে মানুষ। এই যে ক্রম তোমরা শ্রেণীবিন্যাস করেছ, এটা অনেকটা শ্রেণীবিন্যাসেই জীব, প্রাণী, মানুষ, এই যে উপর শ্রেণী থেকে আমরা হিসাব করতেছি, বিন্যাস করতেছি। তো পৃথিবীতে কিন্তু অনেক পরিমাণ প্রাণী আছে, জীব আছে। তো জীবের সংখ্যা সবচেয়ে বেশি। জীব থেকে আমরা দেখতে পাই জীবের, তারপরে আমরা দেখি প্রাণী। এখন জীবের জিনিস হচ্ছে যার জীবন আছে সেই জীব, প্রাণী হচ্ছে যার প্রাণ আছে। আর প্রাণীর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে মানুষ। এখন মানুষের সাথে আরো প্রাণী আছে পৃথিবীতে, গরু, ছাগল, এগুলো প্রাণী। প্রাণী হচ্ছে যার প্রাণ আছে, যে জীবন ধারণ করার চেষ্টা করে। যাই হোক, তো এখন এই মানুষের অভ্যন্তরে, মানুষ থেকে যদি আমরা দেখি, মানুষের নিচে থাকতে পারে সভ্য মানুষ, সৎ মানুষ। এইগুলা মানুষের ভিতরকার শ্রেণী, মানুষের ভিতরকার বাঘ বা বাংলাদেশি মানুষ বা ফিলিপাইনের মানুষ। এই যে মানুষ অভ্যন্তরে যে বাঘ শ্রেণী আছে। এখন জাতি আর উপজাতির মধ্যে আসলে সম্পর্কটা কি, আমরা এটার জন্য আমরা আরেকটু জিনিস সাহায্য নেব। তোমরা রিলেটিভিটি বিষয়টা বলেছো। রিলেটিভিটির কথা হচ্ছে একটি সাপেক্ষে আরেকটি। আমরা যখন কোনো কিছু চিন্তা করি, কোনো কিছু তুলনা করি, তখন কিন্তু মূলত আমরা তুলনা করি একজনের সাপেক্ষে আরেকজনকে, একটি বস্তুর সাপেক্ষে আরেকটি বস্তুকে। তো একটি বস্তুকে আমরা স্ট্যান্ডার্ড ধরি, আরেকটি বস্তুকে ওই স্ট্যান্ডার্ড কাছাকাছি কিনা ওই জিনিসটা চিন্তা করি। যদি আমরা গভীরভাবে চিন্তা করে দেখি আসলে এই জিনিসটা কিভাবে আমরা তুলনাটা করি। তো এখন এখানে জাতি আর উপজাতির মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে একটা রিলেটিভিটি সম্পর্ক। আমি এই জিনিসটা পরে আনতে পারতাম, কিন্তু এই জিনিসটা আগে আনছি এই কারণে যে এই জিনিসটা আনলে তোমাদের বুঝতে সহজ হবে, ক্রিটিক্যাল না হয়ে জিনিসটা সহজে বুঝতে সহজ হবে। তো জাতি আর উপজাতি। এখন মানুষ হচ্ছে জাতি, দেখো মানুষ জাতি, আর এখানে আমরা এক করলাম সভ্য মানুষ। তো মানুষের মধ্যে কিন্তু সভ্য মানুষ আছে, কিন্তু মানুষের বাইরে কিন্তু সভ্য মানুষ নেই। এখন মানুষ এখানে জাতি, সভ্য মানুষ এখানে উপজাতি, এই জিনিসটা তোমরা বুঝতে পারবা। তারপরে আমরা দেখলাম জীব, জীবের মধ্যে আমরা এক করলাম মানুষ। এখন এখানে জীব কিন্তু জাতি, মানুষ হচ্ছে উপজাতি। তো এখন আমরা কি দেখবো, ধরো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি, আমরা উপজাতি শব্দটার সঙ্গে খুব বেশি পরিচিত। যেমন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ছোট ছোট জাতি আছে, তারাও বাংলাদেশি, কিন্তু তারা বাঙালি নয়। ওটাও একটা পলিটিক্যাল ক্রিটিক্যাল বিষয়। যাই হোক, তো তারা বাঙালি নয়, কিন্তু তারা বাংলাদেশি, তারা তাদের নিজস্ব ভাষা আছে, যদি অনেকে বাংলা ভাষায় কথা বলে। তো তারা কিন্তু উপজাতি মানে বাংলাদেশের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র জাতি। সো এখানেও জাতি এবং উপজাতি সাপেক্ষ শব্দ বা রিলেটিভ টার্ম। সো রিলেটিভ টার্ম, যে তুমি চিন্তা করো মানুষ আর সভ্য মানুষ, যখন একটি যুক্তিবাক্যে তুমি উদ্দেশ্য পদে এবং বিধেয় পদে মানুষ এবং সভ্য মানুষ দুইটি থাকবে, তখন সভ্য মানুষ কিন্তু উপজাতি আর মানুষ কিন্তু জাতি। আবার একটি যুক্তিবাক্যে যখন তুমি দুইটি পদ দেখবা, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদের মধ্যে যখন দেখবা মানুষ এবং জীব আছে, তাহলে সেখানে বড় জাতি কি, বড় কি, সংখ্যায় ব্যক্তর্থ, যে ব্যক্তর্থে বড় যদি হয় জীব, বড় কিন্তু জীব, আর ছোট হচ্ছে মানুষ। তাহলে জীব হচ্ছে জাতি আর মানুষ হচ্ছে উপজাতি। এই হচ্ছে রিলেটিভ টার্ম। এখন তোমার জাতি আর উপজাতির মধ্যে যে মূল সম্পর্ক, সেটা হচ্ছে ব্যক্তর্থের সম্পর্ক। কোন শ্রেণীটি কোন শ্রেণীর অভ্যন্তরে, আর কোন শ্রেণীটি কোন শ্রেণী থেকে বিস্তৃতি বড়, অভ্যন্তরে হতে হবে, একটার সাথে আরেকটা কানেক্টেড হতে হবে, এক শ্রেণী থেকে আরেক শ্রেণীর অভ্যন্তরে থাকতে হবে। এই হলো জাতি এবং উপজাতির মধ্যে সম্পর্ক। এখন আশা করি এই জিনিসটা বুঝছো। আর
এরপরে যদি আমরা যাই, সকল মানুষ হয় প্রাণী। এখন একটু আগে আমি বলছি জীব, জীব থেকে প্রাণী, প্রাণী থেকে আমরা মানুষ শ্রেণী বিভাগ করছি। তো দেখবো এখন সকল মানুষ হয়। এখন সকল মানুষ কি? মানুষ হচ্ছে একটা পদ, উদ্দেশ্য পদ, আর প্রাণী হচ্ছে বিধেয় পদ। এখন মানুষ আর জীব থেকে আমরা দেখছিলাম প্রাণী, তারপর নিচে আছে মানুষ। তো মানুষ কি? প্রাণী আর মানুষের তুলনা মানুষ কি ক্ষুদ্র, মানুষ ক্ষুদ্র আর প্রাণী হচ্ছে বৃহৎ। প্রাণীর অভ্যন্তরে কিন্তু মানুষ। সো এখন এটাকে তুমি কিভাবে সংজ্ঞায়িত করবো? উদ্দেশ্যপদ এবং বিধেয়পদের সম্পর্কের মধ্যে কি আছে? জাতিগত বিধেয়ক। এখানে বিধেয়ক হচ্ছে জাতি, যে সম্পর্ক, সম্পর্ক বিধেয়ক বলি বা সম্পর্ক বলি, বিধেয়ক বা সম্পর্ক হচ্ছে জাতি। এখন দ্বিতীয়টাই দেখবো আমরা, কিছু মানুষ হয় ছাত্রছাত্রী। এখন দেখব আসলে ছাত্রছাত্রী এবং মানুষ যে সম্পর্কটা, এখানে মানুষ, জীব, প্রাণী, মানুষ, তারপরে ছাত্রছাত্রী হতে পারে, তারপরে হতে পারে শ্রমিক হতে পারে, তারপরে হতে পারে আমরা এর আগে উদাহরণ যেগুলো ইউজ করেছি কোনো দেশি, বিশেষ কোনো দেশি মানুষ। সো এইগুলা কিন্তু মানুষের অভ্যন্তরে। এখন এটা হচ্ছে এখানে উপলক্ষণ। এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে এখানে উপজাতি। তো তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে জাতি আসলে উপজাতি, জাতি উপজাতি কিভাবে এসেছে? তো দেখো, সকল মানুষ হয় প্রাণী, এই যে সম্পর্কটা, এই দুইটার মধ্যে সম্পর্ক, এই সম্পর্ক দেখো সকল মানুষ কিন্তু প্রাণীর অন্তর্ভুক্ত। তো আর এখানে দেখো এই যে মানুষ আর এই যে ছাত্রছাত্রী, ছাত্রছাত্রী কিন্তু মানুষের অন্তর্ভুক্ত, আর এখানে দেখো প্রাণী, মানুষ কিন্তু প্রাণীর অন্তর্ভুক্ত। সো এই বিধেয়ক এখানে মেজর রোল প্লে করতেছে। বিধেয়ক কি আসলে উদ্দেশ্যের অন্তর্ভুক্ত নাকি উদ্দেশ্য বিধেয়কের অন্তর্ভুক্ত? যদি উদ্দেশ্য বিধেয়কের অন্তর্ভুক্ত হয় তাহলে সেখানে জাতি, আর যদি বিধেয় উদ্দেশ্য অন্তর্ভুক্ত হয় তাহলে সেখানে উপজাতি। আমি যদি আরেকটা উদাহরণ অ্যাড করি, কিছু মানুষ হয় সাহিত্যিক। এখন দেখো কিছু মানুষ হয় সাহিত্যিক। তো মানুষের মধ্যে সাহিত্যিক, কবি, দার্শনিক থাকতে পারে, মানুষের ক্ষুদ্র শ্রেণী। তো এখানে আমরা একটু আগেও পড়েছি যে সাহিত্যিক, দার্শনিক এগুলো এখানে উপজাতি হিসেবে কাজ করছে। কিভাবে? রিলেটিভ টার্ম। আমরা যখন দেখলাম জাতি আর উপজাতি মূলত হচ্ছে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, কোন শ্রেণী থেকে সংখ্যাগত বা ব্যক্তিগত দিক থেকে ক্ষুদ্র, বড় আর অন্তর্ভুক্ত। তো সাহিত্য কিন্তু মানুষের অন্তর্ভুক্ত। তো মানুষের যখন অন্তর্ভুক্ত তখন সেখানে সাহিত্যিক উপজাতি। তো আমরা জাতি আর উপজাতি যখন নির্ণয় করছি তখন কিন্তু আমরা দেখছি এই জিনিসটা কি, বিধেয় আসলে কি, বিধেয় কি এটার অন্তর্ভুক্ত, উদ্দেশ্য অন্তর্ভুক্ত নাকি উদ্দেশ্য ছাড়া? যদি উদ্দেশ্য অন্তর্ভুক্ত হয় বিধেয়, তাহলে এটা উপজাতি। আর যদি বিধেয় উদ্দেশ্য থেকে বড় হয় সংখ্যায়, ব্যাপনার দিক থেকে, ব্যক্তিগতের দিক থেকে, তাহলে সেটা হয়ে যাবে জাতি। এই হলো উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে যে সম্পর্ক, সেখানে জাতি আর উপজাতির মধ্যে মূল পার্থক্য। এরপর আমরা দেখব, যদিও আমরা পরবর্তী উদ্দেশ্য এবং জাতি এবং উপজাতি নিয়ে আরো কিছু বিস্তারিত বিষয় আমরা আলোচনা করব পরে, অন্য কোনো বিষয়, অন্য কোনো চ্যাপ্টারে বা অন্য কোনো বিষয়ে, বা আবার নতুন করে আলোচনা করব। তবে এখন আমরা দেখব লক্ষণ। লক্ষণ জিনিসটা খুবই সহজ। লক্ষণ জিনিসটা এই কারণে সহজ, আমরা কিন্তু এতক্ষণ জাতি আর উপজাতি নিয়ে আলোচনা করেছি। সেই জাতি আর উপজাতি মূলত হচ্ছে ব্যক্তত্বের বিস্তৃতি নিয়ে আমরা আলোচনা করেছি। সেই জাতি উপজাতি তুমি যখন নির্ণয় করবা তখন এটা সহজ হয়ে যাবে তোমার জন্য ব্যক্তত্বের দিক থেকে। এখন আমরা চলে যাব পদের জাত্যর্থের দিকে। বিধেয়ক হচ্ছে, আবার মনে করে দিই, বিধেয়ক হচ্ছে উদ্দেশ্য পদ এবং বিধেয় পদের যে সম্পর্ক সেইটা হচ্ছে বিধেয়ক। আর এই সম্পর্কটা কোথায় নির্ণীত হয়? সেটা হচ্ছে যুক্তিবাক্যে বা প্রপোজিশনে নির্ণীত হয়। এখন লক্ষণ জিনিসটা যদি আমরা দেখি, আমরা পড়েছি জাত্যর্থ।
এবার আমরা দেখব লক্ষণ কোথা থেকে এসেছে। জাততত্ত্ব নিয়ে যখন আমরা আলোচনা শুরু করছি, এখন আমাদের আলোচনার বিষয় জাততত্ত্ব। এতক্ষণ আমরা জাতি উপজাতি নিয়ে যখন আলোচনা করি, তখন আমরা জাতি উপজাতি ব্যক্তত্বের দিক দিয়ে আলোচনা করছি। কোন জাতি সংখ্যাগত দিক থেকে, কোন জাতি শ্রেণীগত দিক থেকে এক জাতির অভ্যন্তরে আরেক জাতির অভ্যন্তরে কিনা, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। যখন বিধেয় পদ উদ্দেশ্য পদের থেকে বড় হবে, তখন সেখানে জাতি, এবং বিধেয় পদ যখন উদ্দেশ্য পদ থেকে ছোট হবে, তখন সেখানে উপজাতি। তো যখনই আমরা লক্ষণ নির্ণয় করব, লক্ষণ নির্ণয় করা খুবই সহজ, এই কারণে যে লক্ষণ মূলত পদের জাত্যর্থ বোঝায়। যেমন সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন। এখন মানুষ পদের জাত্যর্থ হচ্ছে দুইটি, জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি। তো মানুষ পদের জাত্যর্থ যখন দুইটি, তখন আমরা কি বুদ্ধিবৃত্তি সম্পন্ন। এই যে বুদ্ধিবৃত্তি সম্পন্ন, এই জিনিসটা হচ্ছে মানুষ পদের জাত্যর্থ। যখনই কোনো যুক্তিবাক্যে মানুষ, সেই যুক্তিবাক্যে উদ্দেশ্য পদের জাত্যর্থ দেওয়া থাকবে বিধেয়তে, তখন সেই সম্পর্ক উদ্দেশ্য পদ এবং বিধেয় পদের মধ্যে যে সম্পর্ক, সেটা হয়ে যাবে লক্ষণ। এই হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে সহজ বিষয়। তারপরে লক্ষণ থেকে আমরা নিচের দিকে যাব, তারপরে আমরা যাব উপলক্ষণ। উপলক্ষণ হচ্ছে, এই যে দেখো লক্ষণ, লক্ষণের সাথে আমরা উপযোগ করেছি। উপলক্ষণ মানে হচ্ছে লক্ষণের থেকে বের হয়ে আসে কিছু। সকল মানুষ হয় বিচক্ষণ। এখন যদি আমরা দেখি সকল মানুষ হয় বিচক্ষণ, এখন জাত্যর্থ গুলো কিন্তু কোন পদের জাত্যর্থ কিন্তু ফিক্সড, নির্দিষ্ট জাত্যর্থ, জাত্যর্থ বদলায় না, জাত্যর্থ চাইলেই বদলানো যায় না। কিন্তু সেই জন্য লক্ষণ নির্ণয় করা সহজ। উদ্দেশ্য পদের জাত্যর্থ যদি বিধেয় পদে থাকে, তখন সেটা লক্ষণ। আর যদি জাত্যর্থ না থাকে, তখন আমরা কি করব? যদি সেখানে সকল মানুষ হয় বিচক্ষণ, উদ্দেশ্য পদ হচ্ছে মানুষ, মানুষের বিধেয়, বিধেয় পদে দেখতে পাই বিচক্ষণ। কিন্তু এখন দেখো বুদ্ধিবৃত্তি সম্পন্ন হচ্ছে মানুষ পদের জাত্যর্থ, আর বিচক্ষণ হচ্ছে বিধেয় পদ। এখন বিচক্ষণ আর বুদ্ধিবৃত্তি সম্পন্নের মধ্যে যদি আমরা চিন্তা করি, বিচক্ষণ থেকেই কিন্তু বুদ্ধিবৃত্তি সম্পন্ন। বিচক্ষণ বিচক্ষণ শব্দটা সরাসরি বুদ্ধিবৃত্তি সম্পন্ন না, কিন্তু এটা থেকে নিঃসৃত, এটা থেকে এটার মতো, এটার মানে, এটার ধরো 70%, 80% মানে কভার করতেছে, তখন সেটা কিন্তু আমরা বলবো উপলক্ষণ। লক্ষণ নয়, মানে জাত্যর্থ সরাসরি নয়, কিন্তু জাত্যর্থ থেকে নিঃসৃত, তখন সেটা হয়ে যাবে উপলক্ষণ। এরপরে আমরা আসবো অবান্তর লক্ষণ। তো অবান্তর লক্ষণে আমরা অবান্তর লক্ষণ যদি আমরা দেখি, সকল মানুষ হয় সঙ্গীত প্রিয়। এখন সকল মানুষ সঙ্গীত প্রিয়, তাহলে এই তিনটা শব্দ বুদ্ধিবৃত্তি সম্পন্ন, বিচক্ষণ এবং সঙ্গীত প্রিয়, এই তিনটা শব্দ যদি আমরা বের করি, তাহলে এই বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষ পদে জাত্যর্থ, বিচক্ষণ জাত্যর্থ থেকে নিঃসৃত শব্দ, আর সঙ্গীত প্রিয়, সাহিত্য প্রিয়, দর্শন প্রিয়, এই যে শব্দগুলা, এখানে দার্শনিক অ্যাড করলে কিন্তু আবার জাতি উপজাতিতে চলে যাবে, সেই জন্য আমরা দর্শন প্রিয় বললাম। তো সঙ্গীত প্রিয় শব্দটা কিন্তু সরাসরি জাত্যর্থ থেকে নিঃসৃত নয়, জাত্যর্থও নয়, তাহলে সেটা হয়ে যাবে অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণ অনেকটাও ফেলে রাখার মতো জিনিস, মানে অপ্রয়োজনীয়, যেটা আসলে ওরকম ভাবে আমি মনে রাখতাম। তোমাদের ক্ষেত্রে পার্সোনালি এটা তুমি কিভাবে মনে রাখবা, এই বিষয়টা তোমাদের মতো করে চিন্তা করবা। তো এই হলো মোটা দাগে কিছু পার্থক্য। লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। লক্ষণ কি? জাত্যর্থ যদি নিজেই উদ্দেশ্য পদে যদি মানুষ থাকে, উদ্দেশ্য পদ যেটা থাকবে তার যদি সরাসরি জাত্যর্থ থাকে, তাহলে সেটা হচ্ছে লক্ষণ। সেই বিধেয়ক বা সম্পর্ক হচ্ছে লক্ষণ উদ্দেশ্য পদ এবং
বিধেয়ের মধ্যে যে সম্পর্ক সেটা বিধেয়ক। আর যদি বিধেয়তে উদ্দেশ্য পদের সরাসরি জাত্যর্থ থাকে তাহলে সেটা হয়ে যাবে লক্ষণ। আর যদি সরাসরি জাত্যর্থ না থাকে কিন্তু যদি সেটা জাত্যর্থ থেকে নিঃসৃত হয় তাহলে সেটা হয়ে যাবে উপলক্ষণ। লক্ষণ নয় কিন্তু উপলক্ষণ। তারপরে দেখি আমরা যদি উদ্দেশ্যপদের সাথে সরাসরি জাত্যর্থ নয় আবার জাত্যর্থ থেকে নিঃসৃত নয় অন্য কোনো একটি শব্দ, তাহলে সেটা হয়ে যাবে অবান্তর লক্ষণ। এই হলো তোমাদের যুক্তিবিদ্যার 4র্থ চ্যাপ্টার।